অবশেষে ক্রিপ্টো আইন পাশ করল যুক্তরাষ্ট্র। ভাড়াটিয়ার সাথে পরকীয়া, কিডনিদাতা স্ত্রীকে নিয়ে স্বামীর চাঞ্চল্যকর দাবি। দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, আদালতে ব্যারিস্টার সুমন। পিবিআইয়ের অনুরোধে নির্বাচন কর্মকর্তাদের তথ্য সংগ্রহে ইসি। এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করল ইরান। অবশেষে ক্রিপ্টো আইন পাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই আইনে স্টেবল কয়েন নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শুক্রবারে এ সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে ক্রিপ্টো আইন পাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই আইনে স্টেবল কয়েন নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শুক্রবার এ সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। এর আগে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা, যা এই শিল্পের জন্য একটি মাইল ফলক বলে মনে করা হচ্ছে। এদিকে বিলটি পাশের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা বাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে। মুদ্রাটি এখন $1,19,000 কেনাবেচা হচ্ছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী সোমবার বিটকয়েনের মূল্য দাঁড়ায় $1,23,000 ছাড়িয়ে যায়। এর ফলে বিটকয়েনের বাজার মূলধন দাঁড়ায় $2.4 ট্রিলিয়ন। তবে মঙ্গলবারই বিটকয়েনের দাম প্রায় 3% কমে যায়। ফলে মুদ্রার দাম কমে প্রায় 1,17,000-এর নিচে চলে আসে। বিবিসি জানায়, বছরের পর বছর ধরে ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসে লবিং করে আসছেন অনেকেই। একই সঙ্গে গত বছরের নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে রয়েছেন এমন কয়েকজন প্রার্থীর জন্য প্রচারণা চালাতে কোটি কোটি ডলার খরচ করেছেন তারা, যাদের মধ্যে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে স্টেবল কয়েন নামে পরিচিত এক ধরনের ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্টেবল কয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যেটি সাধারণত নগদ অর্থ জমা রাখার জন্য বা অন্য ক্রিপ্টোকারেন্সি কেনার কাজে ব্যবহৃত হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে যাওয়া স্বামী সুস্থ হয়ে জড়ালেন পরকীয়ায়। এমন নিষ্ঠুর স্বামীর আচরণে সমাজ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। স্ত্রীর একপাক্ষিক বক্তব্য শুনে কেউ কেউ ফেলছেন আবেগের অশ্রু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে যাওয়া স্বামী সুস্থ হয়ে জড়ালেন পরকীয়ায়। এমন নিষ্ঠুর স্বামীর আচরণে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। স্ত্রীর একপাক্ষিক বক্তব্য শুনে কেউ কেউ ফেলেছেন আবেগের অশ্রু। হ্যাশট্যাগ দিয়ে কেউ কেউ মজাও করেছেন। পুরুষ তাহলে কিসে আটকায়? এবার এমন নিষ্ঠুর পাষণ্ড কৃতজ্ঞতাবোধহীন স্বামীর খোঁজে গণমাধ্যম কর্মীরা। দেখাও মিলেছে তার। তবে মোহাম্মদ তারেক নামে সেই স্বামী তুললেন ভিন্ন সুর। সাভারের উম্মে সাহেদিনা টুনির বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ স্বামী মোহাম্মদ তারেকের। কিডনি দানের বিষয়টিও যে শুধু স্বামীর প্রতি ভালোবাসা থেকে বিষয়টি তা নয়। স্বামীর বাড়ির দোতলা অংশ লিখে দেওয়ার শর্তে কিডনি প্রদানে সম্মত হন টুনি। স্ত্রীর প্রতি এমনই অভিযোগ মোহাম্মদ তারেকের। একটি গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তারেক বলেন, টুনি যখন কিডনি দেওয়ার পরিবর্তে বাড়ির দোতলা লিখে দিতে বলল, তখন আমি সেটা রেজিস্ট্রি করে দিলাম।
দোতলা পুরোটাই লিখে দিলাম, যেটার দাম এখন 60 লাখ টাকার মতো। তখন সে কিডনি দিল। ওর মা বোন তখন অনেক নিষেধ করছিল, তারপরেও সে কিডনি দিল, কারণ তখন আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। তারেক বলেন, আমাকে জেলে যেতে হলো। যৌতুকের মামলায় টানা 40 দিন জেলে ছিলাম। এরপর নারী নির্যাতন মামলা। ওদের প্ল্যান ছিল আমাকে জেলে মেরে দেবে। আমি কিডনির ওষুধ না খেলে কিন্তু মারা যাব। আমাকে যখন বাসা থেকে পুলিশ নিয়ে গেছে, এটা কিন্তু কেউ জানতো না। আমার মাকে তারা অনেক আগেই তাড়িয়েছে, ফলে আমার মা জানতে পারলো না। আমার ছোট ভাইটা আমাকে জামিন করালো। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সৈয়দ সাইয়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সৈয়দ সাইয়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন। এদিন আদালতে তোলার সময় সুমন বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এদিকে 10টা 8 মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেফতার দেখানো বিষয়ে শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই। একটি মামলার পরিপ্রেক্ষিতে পিবিআই এর অনুরোধে এসব তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একটি মামলার পরিপ্রেক্ষিতে পিবিআই এর অনুরোধে এসব তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ইসি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। কমিশনের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও দায়িত্বের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন 64 জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসাররা। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা মাঠ পর্যায়ে ভোটের তদারকিতে যুক্ত থাকেন। প্রতি জাতীয় নির্বাচনে প্রায় 2 লাখ ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োজিত থাকেন। এখন পিবিআই এর চাহিদা অনুযায়ী তাদের সম্পর্কে তথ্য তৈরি করছে ইসি। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করছে ইরান। রোববার ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। রোববার ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। গত জুন মাসের সংঘর্ষ চলাকালে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশ সীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর কঠোর আঘাত হানে। যদিও ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মোসাভি বলেন, আমাদের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি আমরা গোপন করছি না। তবে আমাদের সহকর্মীরা দেশীয় উৎস ব্যবহার করে পূর্ব নির্ধারিত যে সিস্টেমগুলো উপযুক্ত স্থানে সংরক্ষিত ছিল সেগুলো দিয়ে প্রতিস্থাপন করেছেন, যাতে আমাদের আকাশ সীমা নিরাপদ থাকে।
যুদ্ধের আগে ইরানের নিজস্বভাবে নির্মিত দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, যার নাম বাভার 373। এর পাশাপাশি ইরানের কাছে ছিল রাশিয়ান নির্মিত S-300 সিস্টেমও। ডিফা প্রেসের প্রতিবেদনে সম্প্রতি বিদেশি বিমান প্রতিরক্ষা সিস্টেম আমদানির কোনো উল্লেখ করা হয়নি। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল সীমিত আকারে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালানোর পর ইরান পরে একটি সামরিক মহড়ায় রাশিয়ান নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে দেখিয়েছিলেন যে তারা ওই হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।